পর্ব ১। প্রায় ৫৯ বছরের বিবাহিত জীবন আর ৬১ বছরের পরিচয়ের মায়া কাটিয়ে আমাকে একাকী করে আনিসুজ্জামান চলে গেল ২০২০ মে মাসে। ৫০-এর দশকের শেষের দিকে যখন আমাদের পরিচয়, তখন ও সদ্য হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আমি বিএ পড়ছি ইডেন কলেজে। সম্পর্কের সূত্রপাত আমার এক ফুফাতো ভাইয়ের মাধ্যমে, যে ছিল আনিসুজ্জামানের বন্ধু। সেই সময় কথাবার্তা, দেখা সাক্ষাতের সুযোগ খুব কমই ছিল। তাছাড়া আলাদা করে ঘুরতে না যাওয়ার ব্যাপারে আমি ছিলাম খুবই সচেতন। প্রথম দেখা কবে, কোথায়, তাও খুব ভালো করে মনে করতে পারছি না। তবে স্মৃতি যদি প্রতারণা না করে, খুব সম্ভবত আমাদের প্রথম দেখা নাজিমউদ্দিন রোডের রেডিও অফিসের সামনে, যেখানে আমি একটা অনুষ্ঠান শেষ করে বের হয়েছিলাম। দুই বাসাতেই টেলিফোন থাকার সুবাদে আমাদের আলাপের প্রধান মাধ্যম সেটিই ছিল। খুব দীর্ঘ আলাপের সুযোগ তখন ছিল না, চিঠি চালাচালি হয়েছে কদাচিৎ। মাঝে সম্পর্কের ছেদও পড়েছিল খানিকটা। সম্পর্কের শুরুর মতো পুনঃস্থাপনও করেছিল সেই। প্রায় ২ বছরের বেশি সময় এভাবে কেটে যাওয়ার পর উভয় পরিবারের সম্মতিতে ১৯৬১ সালের ১ অক্টোবর বিয়ে হয় আমাদের। আনিসুজ্জামানের বাবা ছিলেন ডাক্তার আর আমার আব্বা ছিলেন সাংবাদিক। দুই পরিবারের কিছু সদস্যও চিনতেন একে অপরকে, ফলে সম্পর্কের পরিণতি পেতে খুব বেশি বেগ পেতে হয়নি আমাদের। দুই পরিবারেই পরিচিত মুসা নানার উপস্থিতি পুরো বিষয়টাকে আরও সহজ করে দেয়। একে তো দুই পরিবার সামান্য হলেও পূর্ব পরিচিত, তার উপর পাত্র শিক্ষক। আমার আব্বার দ্বিতীয় কোনো চিন্তা করেননি। খুব রাশভারী প্রকৃতির হলেও ভীষণ মুক্ত চিন্তার মানুষ ছিলেন আমার আব্বা। তাই ছোটবেলা থেকেই সেই সময়ে অন্যদের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে মানুষ হয়েছি আমরা। পরিবারের বড় সন্তানের ধীর স্থির স্বভাবের বিপরীতে ছেলেবেলা থেকেই আমি বেশ উদ্যমী ছিলাম। খেলাধুলাতেও ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গার্লস গাইডে ছিলাম সক্রিয়। এই সুবাদে ১৯৫৭ সালে গার্লস গাইড ও গার্লস স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্ব পাকিস্তানের ৩ সদস্যের প্রতিনিধি দলের একজন সদস্য হয়ে আমি ফিলিপাইন্স যাই। সেখানে গিয়ে নিজের ঠিকানা লেখার কিংবা কাউকে দেওয়ার সময় যখন পূর্ব পাকিস্তান লিখতাম, তখন পশ্চিম পাকিস্তান থেকে আসা মেয়েরা প্রবল আপত্তি তুলত। কেন আমি শুধু পাকিস্তান লিখি না প্রশ্ন করলে আমি বলেছিলাম, আমার ঠিকানা আমি আমার মতো করেই লিখব। সে যাই হোক, মাত্র ১৮ বছরের আমাকেও আমার আব্বা সুদূর ম্যানিলা যেতে কোনো বাধা দেননি। এসব কর্মতৎপরতা, স্বাভাবিক চাঞ্চল্য, খেলাধুলায় পারদর্শিতা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, সব মিলিয়ে আমি পড়াশোনার পাশাপাশি নানা কিছুতে জড়িয়ে যেতে শুরু করি। বন্ধু প্রতিবেশীদের সাথে নিয়ে গড়ে তুলি স্বামীবাগের মিতালি স্কুল। সাধারণ সম্পাদক ছিলাম ইডেন কলেজ ছাত্রী সংসদের। আর এসব কিছুই আমার ফুফাতো ভাই আহমেদ হোসেন আনিসুজ্জামানকে বলে বেড়াতো। ঠিক একইভাবে আনিসুজ্জামানের মেধা ও মননের গল্প আমি শুনতে থাকি। এইভাবেই বোধহয় অচেনা আমরা দুজন খুব কাছাকাছি চলে আসি। তারই ধারাবাহিকতায় এক পর্যায়ে আমাদের দেখা হয়। তারপর প্রকৃতির স্বাভাবিক নিয়মে গড়ে ওঠে সখ্য, শুরু হয় ভাবের আদান প্রদান। আমাদের দুই বাড়ি খুব কাছাকাছি হলেও পাড়া মহল্লায় দেখা সাক্ষাৎ হতো না কখনোই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কমন রুমই ছিল আমাদের দেখা সাক্ষাতের একমাত্র জায়গা। সেখানে অনিয়মিত যাতায়াত আর ফোনে কথা বলা, এই দুয়ের মধ্যেই সীমিত ছিল আমাদের যোগাযোগ। ওরা থাকতো ঠাটারি বাজারে আর আমরা স্বামীবাগে। ওদের বাড়ির সদস্য সংখ্যা ছিল ৪, আমার শ্বশুর শাশুড়ি আর দেবর। তাছাড়াও ওদের বাড়িতে তখন থাকতো ওর মামাতো ভাই আমিনুজ্জামান আর ভাগ্নে মামুন। আমাদের বাড়িতে আমরা ৭ ভাই বোন সহ মোট ৯ জন। বিয়ের সময় আমার সবচেয়ে ছোট ভাইয়ের বয়স ছিল ৫.৫। বিয়ের পরদিন সকালে সে যখন জানতে পারল
দুলাভাই তার বোনকে নিয়ে চলে গেছে, তখন সে পুলিশকে ফোন করতে উদ্যত হয় বোনকে নিয়ে যাওয়ার অনুযোগে। বিয়ের পরে শ্বশুরবাড়িতে ছিমছাম নির্বিঘ্ন জীবন কেটেছিল আমাদের। আনিসুজ্জামানের 3 বোনের একজন থাকতেন ঢাকাতেই, বড়জনও ঢাকস্থ হলেন বিয়ের পরপরই। তারা যাওয়া আসা করতেন প্রায়শই। মেজ বোন থাকতেন খুলনাতে, তিনিও মাঝে মাঝে ঢাকায় এলে উঠতেন আমাদের ওখানে। পারিবারিক পরিবেশে শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই আর অসংখ্য ভাগ্না ভাগ্নি সব মিলিয়ে সময় কাটত আনন্দেই। আমাদের বিয়ের সময় আমার একমাত্র দেবর আক্তারের বয়স ছিল 14। ওর অসম্ভব বুদ্ধি ছিল, কিন্তু পড়াশোনা করতে চাইতো না। বলতো, ভাই পড়েছে, আমার আর পড়া লাগবে না। সে যখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তখনই একটা ট্রানজিস্টার বানিয়ে পুরস্কার পেয়েছিল। 16-17 বছর বয়সে বের করে পূরবী নামের এক পত্রিকা। ওই পত্রিকার প্রচ্ছদ, অন্যান্য ছবি ও গল্প একাই সব করত। ওকে সাহায্য করত ওর বন্ধু ভুইয়া ইকবাল, আর সম্পাদক ছিল আমার মামাতো দেবর আমিনুজ্জামান, যে ওই পত্রিকা ও অন্যান্য দৈনিক কাগজগুলোতে নিয়মিত গল্প লিখত। সেই তখন থেকেই লক্ষ্য করেছি আনিসুজ্জামানের মানুষের প্রতি ভালোবাসা আর সবার সাথে, বিশেষ করে বন্ধুদের সাথে ঘনিষ্ঠভাবে মিশে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা ছিল। এমনকি বন্ধুদের পরিবারের সাথে এত ঘনিষ্ঠভাবে মিশে যেত যে ও যে ওই পরিবারের সদস্য না, তা মনেই হতো না। কখনো কখনো বন্ধুর ভাই বোনেরা হয়ে গেছিল তারই ভাই বোন, ভাগ্না ভাগ্নিরা তাকে গ্রহণ করেছিল আপন মামা চাচা হিসেবেই। বিয়ের পর আমিও হয়ে গেলাম সেই সব পরিবারের সদস্য। ফলে সেই তখন থেকেই আমাদের মেলামেশার পরিধি ছিল বেশ বড়। প্রচুর দাওয়াত থাকত, চলত দীর্ঘ আড্ডাও। কখনো কখনো রাত করে বাড়ি ফিরতাম, বকাও খেতাম মাঝে মাঝে। আনিসুজ্জামানের পরামর্শ হলো, ওনাদের যা বকা দেওয়ার তা দেবেন, আমরাও আমাদের বেড়ানো অব্যাহত রাখব। আমার শ্বশুর একবার নাকি বউ কেমন হয়েছে জিজ্ঞাসা করা একজনকে বলেছিলেন, আগে একজনের খাবার ঢেকে রাখতে হতো, এখন 2 জনের। বিয়ের পরের বছর 1962-তে আনিসুজ্জামান পিএইচডি ডিগ্রি লাভ করে। এখন শুনি এটাই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পিএইচডি ডিগ্রি অর্জনের ঘটনা। এই খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন আমার শাশুড়ি। তবে প্রায় কাছাকাছি সময় থেকেই তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন। আমি তাঁর সান্নিধ্য পাই মাত্র 3 বছর। আমার প্রতি তাঁর কথাবার্তা, আচার আচরণ খুব স্নেহশীল ছিল। খুব অল্প সময়ে তাঁকে কাছে পেলেও আমি বলতে পারবো না যে তিনি কখনো আমার জন্য কোনো বিরূপ পরিস্থিতি তৈরি করেছিলেন। 1964 সালে 2টো আনন্দদায়ক ঘটনা ঘটল। 12ই এপ্রিল আমাদের প্রথম সন্তান রুচির জন্ম হয়। আমার আব্বার পরিবারের পরের প্রজন্মের প্রথম সন্তান ছিল ও, আর দাদার বাড়িতে প্রথম পুতনিও, ছেলের ঘরের নাতনি ছিল সে। ফলে আদর যত্নের একেবারেই কমতি ছিল না তার। আমার ভাই বোনেরা তাকে কোলে রাখত ঘড়ি ধরে সময় গুনে। দাদা বাড়িতেও পেত একই রকমের আহ্লাদ। সব মিলিয়ে খুব আনন্দের মাঝেই বড় হয়েছে সে। তার জন্মের ঠিক 6 মাস পরে আনিসুজ্জামান চলে গেল শিকাগোতে পোস্ট ডক্টরেট করতে। 1 বছর সে ওখানেই ছিল। এর মাঝেই 1965 সালের 1 জানুয়ারি আমার শাশুড়ি মারা যান। সেই খবরটাও আনিসুজ্জামান পেয়েছিল প্রায় দিন 10 পরে। কিছুটা অপ্রাসঙ্গিক হলেও আনিসুজ্জামানের অনুপস্থিতির সময়কার 2টো ঘটনা উল্লেখ করতে চাই। ও বিদেশে যাওয়ার পর রুচির মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন হলো। বাইরের লোকজনকে একদম পছন্দ করতো না, কেউ কোলে নিতে চাইলে কান্নাকাটি করত। আমি খুব দুশ্চিন্তায় পড়লাম। আনিসুজ্জামান যখন ফিরে আসবে তখন যদি এরকম করে, কাছে না যায়, তাহলে তো ওর খুব খারাপ লাগবে। ভাবলাম, রুচিকে যদি প্রতিদিন ওর বাবার ছবি দেখাই
তাহলে ওর নিশ্চয়ই মনে থাকবে। আমার চিন্তার ফসল পেলাম বিমানবন্দরেই। ওকে দেখেই দুহাত বাড়িয়ে কোলে চলে গেল রুচি। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো, আনিসুজ্জামানের অনুপস্থিতিতে আমি কখনোই আমার আব্বার বাড়িতে থাকিনি। আরও নির্দিষ্ট করে বললে, আমার বাবা মার কড়া নির্দেশ ছিল জামাইকে ছাড়া কখনোই ওই বাড়িতে গিয়ে না থাকার। আমিও মেনে নিয়েছিলাম। তবে রুচির শরীর খুব খারাপ হলে এক রাত বোধহয় আমি নিজের আব্বার বাড়িতে থাকার অনুমতি পেয়েছিলাম। সেবার আনিসুজ্জামানের দেশে ফেরাও ছিল বেশ ঘটনাবহুল। সদ্য সমাপ্ত পাক ভারত যুদ্ধের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের আকাশ সীমায় বিমান চলাচল হয়ে পড়ে সীমিত। বেশ কয়েকবার প্লেন বদল করে অবশেষে খুব সম্ভবত শ্রীলঙ্কা হয়ে ও দেশে ফেরে। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ও যেদিন পৌঁছাল, ঘটনাচক্রে সেটা ছিল আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকীর দিন। আনিসুজ্জামান ফেরার পর শ্বশুরবাড়িতে জায়গার সংকট, রুচির বেড়ে ওঠা, বন্ধুবান্ধবদের আসা যাওয়া ও কাজের পরিধি বেড়ে যাওয়া সব চিন্তা করে আত্মীয় স্বজনের পরামর্শে আমরা ঠাটারি বাজার ছেড়ে শ্বশুর দেবরসহ সবাই মিলে অন্যত্র যাওয়ার পরিকল্পনা করি। তবে আমার শ্বশুর কিছুতেই তার বাড়ি ছাড়তে চাইলেন না। আমার ভোজনরসিক শ্বশুরের ঠাটারি বাজার না ছাড়ার একটা বড় কারণ ছিল সংলগ্ন বাজার। সকালে বাড়ির সহায়তাকারী সেই বাজারে গিয়ে প্রথমে জেনে আসতো মাছ, মাংস, তরকারি কি কি পাওয়া যাচ্ছে। তা শুনে আমার শ্বশুর সিদ্ধান্ত নিতেন আজ কী খাওয়া হবে। বাজারও হতো সেই অনুযায়ী, পরে হতো রান্না। আমার শ্বশুরের খাওয়া নিয়ে রয়েছে নানা গল্প। মুখরোচক খাবার ছিল তার ভীষণ পছন্দ, আনিসুজ্জামানেরও তাই। রান্নায় নারকেলের ব্যবহার ছিল খুবই প্রবল। অনেক সময় পোলাও রান্না হতো নারকেলের দুধ আর ছোলার ডাল দিয়ে। চিংড়ির মালাইকারি ছিল তার খুব পছন্দের খাবার। তাকে এমনও দেখেছি যে শরীর ভালো লাগছে না বলে বিরিয়ানি আনিয়ে খাচ্ছেন। খেতে যেমন ভালোবাসতেন তেমনি চাইতেন খাওয়াতেও। বাইরে থেকে এলে খালি হাতে কখনোই ঢুকতে দেখিনি বাড়িতে। তার আরও বেশ কিছু গুণ ছিল। খুব ভালো ডাক্তার ছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক একসময় তার রোগী ছিলেন। তার সময়ানুবর্তিতাও চোখে পড়ার মতো। আমরা বেশি রাত করে বাড়ি ফিরলে বেশ বিরক্ত হতেন। ছোট্ট রুচির দিকে তাকিয়ে বলতেন, কি বাপ মায়ের হাতে পড়েছ যে এই বয়সে এত রাত করে বাড়ি ফিরছে। সময়ানুবর্তিতা না থাকলে এই পিএইচডি করার কি মূল্য? তাও একবার আনিসুজ্জামানকে জিজ্ঞেস করেছিলেন। আমি কিছুটা কুণ্ঠিত হলেও আনিসুজ্জামানের সেই একই কথা, ওনাদের বয়স হয়েছে, ওনারও তা বলবেই। আমাদের ঘোরার বয়স, আমরাও তাই করব। 1966 সালের শুরুতে আনিসুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসনে নীলক্ষেত ক্যাম্পাসে একটা ফ্ল্যাট বরাদ্দ পায়। তৃতীয় কোনো জায়গাতে আমার শ্বশুর যেতে রাজি না হওয়ায় শেষে শুধু আমরাই ওই বাড়িতে ওঠার সিদ্ধান্ত নেই। এভাবেই বিয়ের পরে আমাদের আলাদা সংসার শুরু হয়। শ্বশুরবাড়িতে থাকতে বাড়ির সহায়তাকারী কোরবান এতটাই কর্মপটু ও ব্যক্তিত্ব সম্পন্ন ছিল যে আমার একটা পেঁয়াজ ছেলারও সুযোগ হয়নি। তবে নানা উপলক্ষে কিছু বাড়তি রান্নার আগ্রহ হলে কোরবান আমাকে রান্নাঘরে ঢোকার অনুমতি ও সুযোগ দিত। শ্বশুরবাড়িতে বন্ধুবান্ধবদের যথেষ্ট আনাগোনা থাকলেও আলাদা সংসারে আসার পরে এ যেন বাঁধ ভাগল। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ছিলেন মশিউর রহমান, নুরুল হক, ট্যাক্স কমিশনার মোহাম্মদ আলী, তোফাজ্জল হোসেন, আহমদ হোসেন, রহিম, রানা, খোকাভাই প্রমুখ। শিক্ষকদের মধ্যে আসতেন গিয়াস ভাই, লিলিয়াপা, অর্থনীতিবিদ মোজাফফর ভাই, শহীদ মনির চৌধুরী মনির ভাই, জাতীয় অধ্যাপক রাজ্জাক স্যার তো নিয়মিতই আসতেন। অনিয়মিতদের মধ্যে সর্দার ফজলুল করিম, মোকাম্মল হক, ডক্টর কামাল হোসেন প্রমুখ। প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে বেশি যাওয়া আসা ছিল যাদের সাথে তারা হলেন
জুবলি ভাবি ও রফিক ভাই, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, তার বোন রেনু আপা, ভয়েস অফ আমেরিকার মাসুমা খাতুন, ভাষা সৈনিক হালিমা আপা, খুকু ভাবি, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ডক্টর মাহফুজুল হকের স্ত্রী, জাতিসংঘের কর্মকর্তা আজিজ, আর দুবাড়ির কাছের দূরের আত্মীয়দের আনাগোনা তো ছিল সর্বক্ষণই। আমাদের বাড়ি আর পরিবেশ সারাক্ষণই থাকত জমজমাট। আমাদের সময় কাটছিল স্বপ্নের মতো। দুজনের কারোরই চাহিদা ছিল না তেমন, ফলে আমাদের জীবনে আনন্দ ছিল সীমাহীন। সকালে আনিসুজ্জামান বেরিয়ে যেত বিশ্ববিদ্যালয়ে, ফিরে এলে সামান্য বিশ্রাম নিয়েই আমরা চলে যেতাম এ বাড়ি ও বাড়ি বেড়াতে। সঙ্গে থাকত রুচিও। ফিরে এসে রাতের খাওয়ার পরে শুরু হতো দিন শেষের আড্ডা, প্রতিবেশীদের নিয়ে। বাইরের বন্ধুরাও কখনো কখনো যোগ দিত তাতে। গল্প চলত মাঝরাত পর্যন্ত। আমাদের উপর নিচের সব বাড়িতেই পালাক্রমে চলত আড্ডা। মাসের শুরুতে কাবাব পরোটা খাওয়া হলেও মাস শেষে কারো বাড়ির চিনি, কারো বাড়ির দুধ, কারো বাড়ির কফি, এভাবেই তৈরি হতো আমাদের নিয়মিত আড্ডার রসদ। আসরের নিত্যসঙ্গী ছিল আমাদের প্রতিবেশীরা। সেই আড্ডায় আরও আসতেন আহমেদ হোসেন, প্রায় যোগ দিতেন গিয়াস ভাই, সস্ত্রীক হাবিবুল্লাহ খান, মশিউর রহমান, নুরুল হক, মোহাম্মদ আলী, তোফাজ্জল হোসেন আর রহিম রানা খোকা ভাই। লেখালেখির কাজ থাকলে সবার মাঝে বসেই আনিসুজ্জামান কাজ চালিয়ে যেত, কিন্তু আড্ডাবাদ হয়নি কখনোই। আমাদের জীবন কাটছিল নির্বিঘ্নে, নিশ্চিন্তে। এরই মধ্যে আমি চাকরি নিলাম ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে। রুচির তখন বয়স 3 বছর। একজন বিশ্বস্ত সাহায্যকারীর তত্ত্বাবধানে ও থাকত, তবে মূল ভরসা ছিল প্রতিবেশী জুবলি ভাবি আর রেনু আপা। কিন্তু কিছুদিন কাজ করার পর মনে হলো রুচিকেই প্রাধান্য দেওয়া উচিত। 1 বছর পরই আমি কাজে ইস্তফা দিলাম। অফিস করার সময় যে 2 জন অতিথি খুব সকালে নিয়মিত আসতেন তারা হলেন রাজ্জাক স্যার আর মুনির ভাই। রাজ্জাক স্যারকে কোনো মতে চা বানিয়ে দিয়েই আমি বেরিয়ে পড়তাম, তবে মুনির ভাই এলে ব্যাপারটা ঘটত উল্টো। আমার তাড়াহুড়া আর ওনার প্রবল স্নেহের বশে উনিই উল্টো রুটিতে মাখন লাগিয়ে দিতেন আর অনুযোগ করতেন, আনিস কেন এই কাজটা করে না। ততক্ষণে আনিসুজ্জামান হয়তো মাত্র হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসেছে। কখনো কখনো আবার নিজে গাড়ি চালিয়েই আমাকে ব্রিটিশ কাউন্সিলে নামিয়ে দিতেন মুনির ভাই। এত সুন্দর এই উদার মনের মানুষটাকে আমরা কিভাবে হারালাম। আর রাজ্জাক স্যারের আগ্রহ ছিল সম্পূর্ণ ভিন্ন দিকে। বই ছাড়া তাকে খুব কম সময় দেখেছি, তবে ওনার বাজার আর রান্না করার পারদর্শিতা ছিল অসাধারণ। আমার আম্মা তাকে বলেছিলেন, আমি তো আর রান্না শেখাতে পারলাম না, যেটুকু পারে তা আপনিই শিখিয়েছেন। শুধু রান্না না, বাজারও করে নিয়ে আসতেন মাঝে মাঝে। কখনো কখনো জোর করে সঙ্গী করতেন আনিসুজ্জামানকে। একবার রোস্ট বানাবেন বলে নিয়ে এলেন আস্ত রান। বিকেলে এসে রান্না করে দিয়ে যাবেন সেই প্রতিশ্রুতি দিয়ে গেলেন। কাজ এগিয়ে রাখার চিন্তায় আমি সেই রানটা ভালো করে ধুয়ে কয়েক টুকরো ভাগ করে রাখলাম। বিকেলে এসে ওনার এত শখের আস্ত রান কয়েক টুকরো অবস্থায় দেখে খুব কষ্ট পেলেন। তার স্বভাবসুলভ আঞ্চলিক ভাষায় আমাকে বললেন, তুমি তো মানুষ খুন করবার পারবা। 1969-এর মাঝামাঝি আনিসুজ্জামান পদোন্নতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবার সিদ্ধান্ত নেয়। আমার মেজ বোন নাজুর বৌভাতের পরদিন 3রা জুন নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামে রওনা হয়। তার যাবার ঘণ্টা 2 পরে হাই সাহেবের মৃত্যুর খবর পেয়ে মনটা বেদনায় ভরে গেল। এই খবরের কিছুক্ষণ পর জানতে পারলাম কুমিল্লার চান্দিনার কাছে আনিসুজ্জামান সড়কের দুর্ঘটনায় শিকার হয়েছে। সকাল 11টার দিকে আমার ভাই আজিজ এসে রুচি আর আমাকে স্বামীবাগে আমার আব্বার বাড়িতে নিয়ে গেল। আমার সদ্য বিবাহিত মেজ বোনের স্বামী মাখন ভাই ওর গাড়িতেই আজিজ আর আমাকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেন।
ওখানে পৌঁছে আমি আনিসুজ্জামানকে দেখে আশ্বস্ত হলাম, তবে যাওয়ার পথে গাড়ির অবস্থা দেখে বেঁচে আছে কিনা সন্দেহ হয়েছিল। পরে শুনলাম পুলিশের কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ, হুমায়ুন আহমেদের বাবা, দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে আনিসুজ্জামান ও সঙ্গীতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সে যাত্রায় কুমিল্লায় চিকিৎসা নিয়ে কিছুদিন পর আবার ফিরে আসে ঢাকায়। আনুষ্ঠানিকভাবে অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করে জুন মাসের শেষের দিকে। দুর্ঘটনার পর ঢাকায় ফিরে এলে আমাদের অবাক করে দিয়ে বঙ্গবন্ধু ওকে বাসায় দেখতে আসেন। সঙ্গে ছিলেন তাজউদ্দিন আহমেদও। তারা যখন চলে যেতে উদ্যত 5 বছরের রুচি তখন বাবার কানে কানে কিছু কথা বলল। তা দেখে বঙ্গবন্ধু আনিসুজ্জামানকে জিজ্ঞেস করলেন সে কি বলেছে। উত্তরে বঙ্গবন্ধু শুনতে পেলেন রুচি জানতে চেয়েছে ওনাদের সাথে আসাদ আসেনি কেন। 69-এর গণ অভ্যুত্থানের পরের সেই দিনগুলোতে বঙ্গবন্ধু ও আসাদ সমর্থক হয়ে উঠেছিল মানুষ, এমনকি ছোট শিশুরাও। রুচির প্রশ্ন শুনে তার গালে হাত রেখে দায়ভারা কণ্ঠে বঙ্গবন্ধু বলেছিলেন, ওরা তো আমার কাছে এই কৈফিয়ত চাইতেই পারে।